হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব এসএসসি জিকে মক টেস্ট, যেখানে আমরা করব মক সেট নাম্বার 6। গত ক্লাসে আমরা করেছিলাম 5, আজকে আমরা করব 6 নম্বর মক সেট। আজকের ক্লাসটা শুরু করার আগে সিআরপি একাডেমির পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। এসএসসি জিডির ব্যাচ কোর্স আমাদের সিআরপি একাডেমির পক্ষ থেকে করানো হচ্ছে, যেখানে তোমরা 5 মাসের কমপ্লিট ব্যাচ কোর্স পাবে। বাংলা ও ইংরাজি ভাষাতে ক্লাস হবে, যেখানে ইংলিশ, ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হবে এবং ভিডিও ক্লাসের সাথে সাথে তোমাদের পিডিএফ নোটসও দেওয়া হবে। ক্লাস শুরু হয়ে গিয়েছে 10ই আগস্ট থেকে। তোমরা যদি এখনও ভর্তি হতে চাও তো আমাদের সিআরপি একাডেমির হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটি রয়েছে সেইখানে কিন্তু জয়েন হয়ে যাও। এবং অন্যান্য অনলাইন ব্যাচ কোর্সের ব্যাপারে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের জিকে মক সেট নাম্বার 6। কি প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি বলছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। হু ওয়াজ দ্য অথর অফ আই হোল ইনস্ক্রিপশন? হিস্ট্রির ওপর থেকে প্রশ্নটি। হু ওয়াজ দ্য অথর অফ আই হোল ইনস্ক্রিপশন? আই হোল ইনস্ক্রিপশনের অথর বা লেখক কে ছিলেন? ওকে, আই হোল শিলা লেখক কন্থা। তোমরা কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর আমি সঠিক উত্তরটি বলে দেবো। তো কোশ্চেন নাম্বার 1-এর সঠিক উত্তর হবে অপশান এ, রবি কীর্তি। রবি কীর্তি ছিলেন আই হোল ইনস্ক্রিপশনের অথর বা লেখক। তো এই রবি কীর্তি কার কোর্ট পোয়েট ছিলেন? কোর্ট পোয়েট বা সভাকবি যেটাকে বলা হয়, কোর্ট পোয়েট অফ চালুক্য কিং পুলকেশী টু। দ্বিতীয় পুলকেশীর রাজসভায় রাজকবি হিসেবে ছিলেন রবি কীর্তি। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দ্য 9th mandala of ঋগ্বেদা সংহিতা ইজ ডেডিকেটেড টু হুম? ওকে, অর্থাৎ ঋগ্বেদের যে নবম খণ্ডটা রয়েছে সেটা কোন দেবতাকে উদ্দেশ্য করে লেখা? ওকে, ऋग्वेद संहिता का नवी मंडला समर्पित है किसके लिए? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসেছে প্রশ্নটা। ঋগ্বেদের নবম মণ্ডল কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, মানে কোন দেবতাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? তো কোশ্চেন নাম্বার 2-এর সঠিক উত্তর হবে অপশান এ, সোমা। সোম দেবতা বা সোমা দেবতাকে উদ্দেশ্য করে গোটা ঋগ্বেদের নবম মণ্ডলটা উদ্দেশ্য করে লেখা হয়েছে। ওকে, এবং এখানে বলে দিই টোটাল মান্ডালা ইন ঋগ্বেদে মোট কতগুলো মণ্ডল রয়েছে সেটা হচ্ছে 10টি মণ্ডল নিয়ে গঠিত ঋগ্বেদ। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্লেসেস হ্যাজ গিভেন দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার পরীক্ষায় এসেছে এসএসসিতে। কি বলছে যে আমাদের ইন্ডিয়ান উপমহাদেশে ভারতবর্ষ উপমহাদেশের কোন স্থানে সর্বপ্রথম এগ্রিকালচার বা কৃষি কাজের নিদর্শন আমরা পেয়ে থাকি? ওকে, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। निम्नलिखित स्थान में से भारतीय उपद्वीपों में कृषि के निदर्शन लक्ष्य किया जाता है? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন নাম্বার 3 কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 3 সঠিক উত্তর হবে অপশন সি, মেহেরগড় ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার কিন্তু একটি গুরুত্বপূর্ণ সাইট। তো সেই সাইটে কিন্তু ভারতীয় উপদ্বীপীয় প্রথম কৃষিকাজের নিদর্শন আমরা লক্ষ্য করতে পারি। কোশ্চেন নাম্বার 4 আমরা দেখব,
হুইচ অ্যামং দ্য ফলোয়িং রুলার ইজ নোন ফর জুনাগার রক ইনস্ক্রিপশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জুনাগার রক ইনস্ক্রিপশনের জন্য কোন রাজাকে আমরা জেনে থাকি, বা জুনাগড় রক ইনস্ক্রিপশন থেকে আমরা কোন রাজাকে জেনে থাকি? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। निम्नलिखित शासक में से कौन सा जूनागढ़ रॉक शिलालेखों के लिए जाना जाता है? तो क्वेश्चन नंबर 4 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রুদ্রদামন 1। রুদ্রদামন 1 এর শিলালিপি হলো এই জুনাগড় শিলালিপি, যেখানে এই শিলালিপি থেকে আমরা এই রুদ্রদামন 1 এর ব্যাপারে জানতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, দেখো কি বলছে। লুনি রিভার হুইচ অরিজিনেটস ইন পুষ্কার ভ্যালি অফ আরাভাল্লি রেঞ্জ এন্ডস ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং? বলছে কি, লুনি নদী যেটা হচ্ছে পুষ্কর ভ্যালি থেকে উৎপন্ন হয়েছে, আরাবল্লী পর্বতমালা থেকে, এবং এটা কোথায় গিয়ে শেষ হয়েছে, লুনি নদীটা কোথায় গিয়ে পড়েছে বা কোথায় গিয়ে শেষ হয়েছে? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। लूनी नदी जो अरावली रेंज की पुष्कर घाटी में से निकलता है, निम्नलिखित में से कौन से में समाप्त होता है? तो क्वेश्चन नंबर 5 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন দ্য রান অফ কচ্ছ। কচ্ছের রান যেটা রয়েছে গুজরাটে, সেখানে এসে লুনি নদী কিন্তু পতিত হয়, বা লুনি নদী এখানে এসে সমাপ্ত হয়। কোশ্চেন নাম্বার 6, হুইচ ইজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া প্রডিউসিং মুগা সিল্ক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এসএসসিতে বহুবার প্রশ্নটা এসেছে। কি বলছে, ভারতবর্ষের কোন রাজ্যটা শুধুমাত্র একমাত্র রাজ্য যেটা ওই মুগা সিল্ক প্রডিউস করে থাকে? भारत का एकमात्र राज्य कौन सा राज्य है जो मुगा रेशम का उत्पादन करता है? কোনটা সঠিক উত্তর হবে, কোন সেই রাজ্য? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হবে অপশন এ, আসাম। আসাম হলো ভারতবর্ষের একমাত্র রাজ্য যে রাজ্যটা মুগা সিল্ক প্রডিউস করে থাকে। কোশ্চেন নাম্বার 7, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট পোর্ট ইন ইন্ডিয়া টু বি এ পাবলিক কোম্পানি? ভারতের ম্যাক্সিমাম পোর্ট কিন্তু সব গভর্নমেন্ট আন্ডারটেকিং, কিন্তু ভারতের কোন পোর্টটা সর্বপ্রথম পাবলিক বা প্রাইভেট সেক্টর দ্বারা পরিচালিত হয়ে থাকে? তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে চারটে অপশনের মধ্যে থেকে। কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা পাবলিক কোম্পানি হিসাবে কাজ করে, কোন পোর্ট। তো কোশ্চেন নাম্বার 7 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এন্নোর পোর্ট। এন্নোর পোর্ট যেটা রয়েছে তামিলনাড়ু, তো সেই তামিলনাড়ুর এন্নোর পোর্টটা পাবলিক পোর্ট সরি প্রাইভেট তোমার পাবলিক কোম্পানি হিসাবে কিন্তু কাজ করে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ইনিশিয়ালি ফর হাউ লং প্রেসিডেন্ট রুল ক্যান বি ইম্পোজড ইন এ স্টেট? অর্থাৎ একটি রাজ্যে প্রেসিডেন্টের রুল বা যেটাকে বলা হয় রাষ্ট্রপতি শাসন ইনিশিয়ালি প্রাথমিকভাবে কত দিন দীর্ঘ হতে পারে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। शुरू में से किसी राज्य में राष्ट्रपति शासन कब तक लगवा जा सकता है? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সঠিক উত্তর হবে এটার অপশন এ, 6 মাস। ঠিক আছে, এইটা হচ্ছে এমার্জেন্সি প্রভিন্সের মধ্যে পড়ে, যেটা প্রেসিডেন্টের রুল রয়েছে সেটা হচ্ছে এটা তোমার প্রেসিডেন্সিয়াল রুল অন এ স্টেট। এটার আর্টিকেল হচ্ছে 356 নম্বর আর্টিকেল অনুযায়ী কোনো একটি রাজ্যের ওপর প্রেসিডেন্ট কিন্তু তার শাসন জারি করতে পারে। কোশ্চেন নাম্বার 9, হাউ মেনি ইয়ার্স এ পার্সন অফ ইন্ডিয়া অরিজিন মাস্ট হ্যাভ বিন অর অর্ডিনারলি রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিফোর মেকিং অ্যাপ্লিকেশন টুয়ার্ডস গেটিং সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলছে, যে কোনো একটা ব্যক্তি ভারতবর্ষে বসবাস করছে, বাইরের কোনো একজন ব্যক্তি,
তিনি ভারতবর্ষের নাগরিকত্ব পেতে গেলে যে রেজিস্ট্রেশনটা করতে হয়, সেই রেজিস্ট্রেশনটা করার আগে ভারতবর্ষে তাকে কত বছর মিনিমাম থাকতে হবে, তবেই তিনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন এবং ভারতের নাগরিকত্ব পেতে পারেন। তো কোশ্চেন নাম্বার 9 এর কোনটা সঠিক উত্তর হবে? কত বছর সেই ব্যক্তিকে ভারতবর্ষে থাকতে হবে, তারপরে গিয়ে তিনি রেজিস্ট্রেশনের মাধ্যমে ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারেন। তো কোশ্চেন নাম্বার 9 এর সঠিক উত্তর হবে অপশান সি, 7 ইয়ার্স। অর্থাৎ ওই ব্যক্তিটিকে 7 বছরের জন্য কিন্তু ভারতবর্ষে থাকতে হবে, তারপরে গিয়ে তিনি রেজিস্ট্রেশনের মাধ্যমে সিটিজেনশিপ পেতে পারেন। তো আর্টিকেল সিটিজেনশিপ আর্টিকেল, এটা হচ্ছে তোমার পার্ট 2, যেটা হচ্ছে 5 থেকে 11। ওকে, পার্ট 2 5 থেকে 11 হচ্ছে সিটিজেনশিপের আর্টিকেলটা পড়ছে। কোশ্চেন নাম্বার 10 আমরা দেখব, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট যেটাকে আমরা বলে থাকি রাজ্যসভা, সেই রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হিসাবে কে থাকেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবারই পরীক্ষায় এসেছে। निम्नलिखित में से कौन राज्य परिषद का प्रधान अध्यक्ष है? তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি রাজ্য পরিষদ বা রাজ্যসভার কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান হিসাবে নিযুক্ত থাকেন, এবং এটার আর্টিকেল হচ্ছে 64। আর্টিকেল 64 অনুযায়ী রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে উপরাষ্ট্রপতি নিযুক্ত থাকবেন, এটা কিন্তু বলা রয়েছে। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ স্পেশাল ইকোনমিক জোন ইন ইন্ডিয়া বিফোর দ্য সেজ অ্যাক্ট ওয়াজ ইনঅ্যাক্টেড ইন ইন্ডিয়া 2005? অর্থাৎ 2005 সালে স্পেশাল ইকোনমিক জোনের নতুন একটা আসার আগে পর্যন্ত ভারতবর্ষে কতগুলো স্পেশাল ইকোনমিক জোন ছিল, টোটাল নাম্বার। ওকে, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো 2005 সালের আইনটা আসার আগে টোটাল কতগুলো স্পেশাল ইকোনমিক জোন ছিল। তো কোশ্চেন নাম্বার 11 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 19। টোটাল 19টি স্পেশাল ইকোনমিক জোন ছিল ভারতবর্ষে। কোশ্চেন নাম্বার 12, হুইচ অ্যামং দ্য ফলোয়িং উড রেজাল্ট ইন দ্য ফল ইন অ্যাসেট প্রাইস? ওকে, অর্থাৎ অ্যাসেট প্রাইসের মূল্য যদি পড়ে যায় তাহলে কোন ধরনের পরিবর্তন বা ফলাফল আমরা ইকোনমিতে দেখতে পেয়ে থাকি? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোশ্চেন নাম্বার 12 এর কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 12 এর সঠিক উত্তর হবে অপশন এ, লো লিকুইডিটি ইন দ্য ইকোনমি। ইকোনমিতে লো লিকুইডিটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যখন অ্যাসেট প্রাইসটা খুবই নিচের দিকে পড়ে যাবে। কোশ্চেন নাম্বার 13 আমরা দেখব, হু ইজ কল্ড ফাউন্ডিং ফাদার অফ মডার্ন ইকোনমিক্স? মডার্ন ইকোনমিক্সের জনক কাকে বলা হয়ে থাকে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 13 এর সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে আধুনিক ইকোনমিক্সের জনক বলা হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি। নেক্সট কোশ্চেন নাম্বার 14, হিমোগ্লোবিন ইন হিউম্যানস হ্যাজ দ্য হাইয়েস্ট অ্যাফিনিটি ফর হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছে, আমাদের হচ্ছে হিউম্যান বডিতে যে রক্তে হিমোগ্লোবিনটা উপস্থিত রয়েছে, সেই হিমোগ্লোবিন কোন, নিচের চারটে যে অপশান রয়েছে সেই চারটে অপশনের মধ্যে থেকে কোনটাকে খুবই বেশি পরিমাণে আকর্ষণ করে বা অ্যাটাক করে, যার প্রতি খুব অ্যাফিনিটি রয়েছে, সেটাকে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সায়েন্সের ওপর থেকে। তো কোশ্চেন নাম্বার 14 এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের প্রতি হিমোগ্লোবিনের একটা আসক্তি রয়েছে। হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হয়ে
খুবই একটা যৌগ তৈরি করে, যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। ওকে, তো ওই জন্য কার্বন মনোক্সাইড থেকে আমাদের কিন্তু দূরে থাকতে হয়। কার্বন মনোক্সাইড আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। কার্বন মনোক্সাইডের সংকেত হলো CO, ঠিক আছে? কার্বন এবং একটা হচ্ছে অক্সাইড, একটা মোনো অক্সাইড অর্থাৎ একটা অক্সিজেন, ওই জন্য কার্বন মনোক্সাইড। কোশ্চেন নাম্বার 15 আমরা দেখব, হুইচ অ্যামং দ্য ফলোয়িং প্ল্যান্ট হরমোন প্লেস মোস্ট ইম্পর্ট্যান্ট রোল ইন এস্টাবলিশিং ডরমেসি ইন সিড? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বীজের মধ্যে ডরমেসি প্রস্তুত করতে উদ্ভিদের শরীরে কোন হরমোনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল হচ্ছে ভূমিকা পালন করে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো কোশ্চেন নাম্বার 15 এর সঠিক উত্তর হবে অপশান সি, অ্যাবসেসিক অ্যাসিড। অ্যাবসেসিক অ্যাসিড এই বীজের মধ্যে ডরমেসিটা প্রস্তুত করতে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল কিন্তু তৈরি করে থাকে। কোশ্চেন নাম্বার 16 আমরা দেখব, অন হুইচ ডেট ইজ ওয়ার্ল্ড পপুলেশন ডে সেলিব্রেটেড? ভারতবর্ষে কোন তারিখে, ভারতবর্ষ তথা এটা আন্তর্জাতিক লেভেলেও কোন দিনটাতে ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে? किस तारीख को विश्व जनसंख्या दिवस मनाया जाता है? কোশ্চেন নাম্বার 16 এর কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। কোশ্চেন নাম্বার 16 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জুলাই 11 জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে বা বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 17 আমরা দেখব, হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে লোকেটেড? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রেলওয়ে তো অনেকবার এসেছে এবং এসএসসিতেও এসেছে প্রশ্নটা। ইস্ট সেন্ট্রাল অর্থাৎ পূর্ব মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার কোন জায়গায় রয়েছে? পূর্ব মধ্য রেলওয়ে কা মুখ্যালয় কাহা স্থিত হ্যাঁ? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তো কোশ্চেন নাম্বার 17 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হাজিপুর। হাজিপুরে রয়েছে পূর্ব এবং মধ্য রেলওয়ের তোমার হেডকোয়ার্টার। কোশ্চেন নাম্বার 18, হুইচ ইজ দ্য লংগেস্ট ইরিগেশন ক্যানেল ইন ইন্ডিয়া? ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম কৃষি সেচ খালটি কোনটা? ইরিগেশন ক্যানেল অর্থাৎ কৃষি সেচ খাল কোনটা? ভারত में सबसे लंबी सिंचाई হচ্ছে নহর कौन सी है? ইরিগেশন ক্যানেল কোনটা সব থেকে দীর্ঘ? তো কোশ্চেন নাম্বার 18 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্দিরা গান্ধী ক্যানেল। ইন্দিরা গান্ধী ইরিগেশন ক্যানেল হচ্ছে সব থেকে দীর্ঘতম ইরিগেশন ক্যানেল ভারতবর্ষের মধ্যে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, হোয়ার ইজ দ্য সেন্ট্রাল প্যাডি ল্যাবরেটরি লোকেটেড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ কেন্দ্রীয় ধান তোমার ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ধান রিসার্চ লয় যেটাকে বলা হয়ে থাকে, তো কেন্দ্রীয় ধান ল্যাবরেটরি কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ধান প্রয়োগশালা কাহা স্থিত হ্যাঁ? তো কোশ্চেন নাম্বার 19 এর সঠিক উত্তর হয়ে যাবে এটা অপশন ডি, কটক। উড়িষ্যার কটক শহরে রয়েছে হচ্ছে কেন্দ্রীয় ধান প্রয়োগশালা। কোশ্চেন নাম্বার 20 আমরা দেখব, ব্ল্যাক সয়েল ইজ মোস্ট সুইটেবল ফর হুইচ কাল্টিভেশন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবারই পরীক্ষায় এসেছে। কোন কৃষিকাজের জন্য ব্ল্যাক সয়েল খুবই খুবই গুরুত্বপূর্ণ? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কোশ্চেন নাম্বার 20 সঠিক উত্তর হবে ব্ল্যাক সয়েল কোন কৃষি কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ? তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশান ডি, কটন। তুলা চাষের জন্য খুবই খুবই ভালো একটি সয়েল হলো ব্ল্যাক সয়েল, কৃষ্ণ মৃত্তিকা যেটাকে আমরা বলে থাকি। তো আজ গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন আমরা এসএসসি তোমার কনস্টেবলের জন্য করে ফেললাম জিকের ওপর থেকে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিও। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি। নেক্সট তোমাদের জন্য সেট নাম্বার 7 নিয়ে আমি হাজির হয়ে পড়বো খুব শীঘ্রই। ওকে, তো ততক্ষণের জন্য বাই।